আরেকটা ম্যাচ, আরেকটা পরাজয়। নো নেইমার, নো পার্টি। আজকের এই ম্যাচে যখন ফ্রান্সের রেড কার্ডটা হয়, অর্থাৎ যখন ফ্রান্স ব্রাজিলের বিপক্ষে ১০ জনের দলে পরিণত হয়, তখন ফ্যানরা চিয়ার করছিলেন, অল এ নেইমার, অল এ নেইমার। এরকম একটা সিচুয়েশনে ব্রাজিলকে দেখতে হবে, সেটা হয়তো অনেকেই ভাবতে পারেননি। ব্রাজিলের আরেকটা ম্যাচে নিজের জঘন্য পারফরম্যান্সের রেকর্ডকে ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়র। আজকে আবারও ব্রাজিলের এই সমস্ত প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা বলার চেষ্টা করব। ভিডিওটা ইনস্ট্যান্টলি রেকর্ড করেছি, সো অনেক কিছু আবেগে বলে ফেলতে পারি। সো আপনি এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না। তাহলে দেরি না করে শুরু করা যাক। কার্লো আনচেলত্তির পক্ষে, একার পক্ষে এই দলটার ভাগ্য পরিবর্তন করা সম্ভব না। এই দলটাতে কোয়ালিটির ব্যাপক ঘাটতি রয়েছে। দেখুন, কার্লো আনচেলত্তি তার ট্যাকটিক্যাল চেঞ্জ করে ব্রাজিল দলে খেলায় উন্নতি করতে পারেন। তিনি ট্যাকটিক্যালি অনেক জায়গায় কিন্তু ফ্রান্সের যে কোচ ডিদিয়ে ডেশাম্পের কাছে কিন্তু হেরে গিয়েছেন। স্পেশালি মিডফিল্ড কন্ট্রোল কিন্তু ব্রাজিল করতে পারেনি। আর আক্রমণ ভাগে যে উইঙ্গাররা ব্রাজিলকে যেইভাবে ভুগিয়েছে, ব্রাজিলের ডিফেন্স সেটার জন্য একদমই তৈরি ছিল না। কিন্তু এই সমস্ত কিছু পরিবর্তন করে ধরে নেন আপনার এডার মেলিটাও চলে আসলো, গ্যাব্রিয়েল চলে আসলো এবং তার সাথে, সাথে মার্কিনিউসও চলে আসলো। ব্রাজিল তার কারণে মিডফিল্ডে এবং ডিফেন্সে অনেক স্ট্রং হয়ে গেল। মিডফিল্ডে ব্রাজিল একটা ভালো কম্বিনেশন তৈরি করে ফেললো। কারণ আনচেলত্তি খুব ভালো ট্যাকটিক্স ইউজ করলেন। তবুও কিন্তু ব্রাজিলের আক্রমণ ভাগের কোয়ালিটির ঘাটতিটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ব্রাজিলের নেইমারকে প্রয়োজন। এটা এইজন্যই প্রয়োজন যে ব্রাজিলের যে অ্যাটাক আছে সেখানে ক্রিয়েটিভিটি নেইমার ছাড়া আসলে জেনারেটই হয় না। নেইমার ছাড়া এই দলটা আসলে একটা সাধারণত একটা দলে পরিণত হয়। দেখুন, চিন্তা করে দেখুন ব্রাজিল দলটাতে যখন নেইমার খেলতেন, যখন তিনি পারফর্ম করতে পারতেন না, ফ্যানরা তাকে কি পরিমাণ ট্রোল করেছেন। ২০১৮ বিশ্বকাপে তো নেইমার সবচেয়ে ট্রোলড হওয়া প্লেয়ারদের মধ্যে একজন ছিলেন। কিন্তু এখন চিন্তা করে দেখুন, নেইমারকে ছাড়া এই দলটার অবস্থা কতটা খারাপ হয়। এই ১০-১১ বছর ধরে নেইমার যেভাবে দলটাকে টেনে নিয়ে যাচ্ছেন, তিনি না থাকলে দলের অবস্থা আরও কত খারাপ হতো। সো এটা ক্লিয়ারলি একটা জিনিস মেনশন করে দেয়, ব্রাজিল জাতীয় দলের কোয়ালিটির হিউজ ঘাটতি হয়েছে। নেইমারের কারণে আমরা এতদিন সেটা হয়তো ফিল করতে পারিনি। ব্রাজিল সবসময় তাদের সাউথ আমেরিকা থেকে নাম্বার 1 হিসেবে কোয়ালিফাই করত। বিশ্বের বড়, বড় দলগুলোর বিপক্ষে তারা ভালো খেলতো। আর বিশ্বকাপে গিয়ে যখন ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে মুখোমুখি হতো, তখনই তারা আসলে ভালো পারফরম্যান্স করতে পারত না। কিন্তু সারা বছর কিন্তু তারা ভালো খেলতো। আর এই মুহূর্তে ব্রাজিলের যে সিচুয়েশন, তারা সারা বছরও ভালো খেলছে না, ওয়ার্ল্ড কাপে খুব বেশি ভালো কিছু করবে বলে মনে হচ্ছে না। আজকের এই ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারের পারফরম্যান্স কেমন হয়েছে সেটা একটু দেখা যাক। আমরা যদি আজকে ব্রাজিলের একাদশটা দেখানোর একটু চেষ্টা করি, ব্রাজিল কিন্তু অনেকটা ৪-২-৪ ফরমেশনে খেলেছে, যেখানে ভিনিসিয়াস কুনহার সাথে মার্তিনেল্লি, রাফিনা তারা অ্যাটাকার হিসেবে খেলেছেন। সান্তোস এবং ক্যাসেমিরো এই দুজন কিন্তু ডিফেন্সিভ প্লেয়ার হিসেবে খেলেছেন। এবং ব্রাজিল যে ডিফেন্স ছিল সেটা ছিল সান্তোস, পেরেরা, ব্রেমার এবং ওয়েসলি। প্রথমে চলুন একবার গোলকিপিং থেকে শুরু করা যাক। এডারসন তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়গুলোর একটা কাটাচ্ছে, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তার আউটিংগুলো কিন্তু আর পারফেক্ট হচ্ছে না। সেকেন্ডগুলো আসলে খুব বেশি কিছু করা ছিল না। ফার্স্টগুলো হয়তো সে যদি ভালো আউটিং করতে পারতো, বলটা কিছুটা হলে সেভ করার সম্ভাবনা থাকলেও থাকতে পারতো। সো ৯০ মিনিট খেলেছে, সে মাত্র একটা সেভ করতে পেরেছে, 2টো গোল কনসিড করেছে। অ্যাকুরেট পাসিংয়ের অবস্থা দেখুন, মাত্র 60% কাছাকাছি। এডারসন কিন্তু পায়ে খুবই ভালো, সে কিন্তু ভালো পাস করতে পারে। সেই জায়গায়ও কিন্তু ব্রাজিলকে আজকে সে হেল্প করতে পারেনি। সো এটা খুবই, খুবই বাজে একটা সময় যাচ্ছে, স্পেশালি গোলকিপিং সিচুয়েশনে। অ্যাকুরেট বলের ক্ষেত্রেও কিন্তু মাত্র 27%। এলিসনও কিন্তু এখন রেগুলার ইনজোর থাকছে। সো ব্রাজিলের কিন্তু গোলকিপিংয়ে খুব বাজে একটা সময় আসতে চলেছে। আমরা যদি ডিফেন্সের দিকে তাকাই, আমি ওয়েস্টলিকে খুব বেশি দোষ দিব না। তাকে হয়তো বিশ্বের সেরা প্লেয়ারদের বিপক্ষে খেলতে হয়েছে, তারপরও সে মোটামুটি কিন্তু ভালোই পারফরমেন্স করেছে। এটাকে কিন্তু ভালো কয়েকটা সুযোগ সে তৈরি করতে পেরেছে এবং রেড কার্ডটাও কিন্তু তার কারণে এসেছে। অ্যাকুরেট পাসিং 86%, টাচ করেছে 48টা। আমরা যদি দেখি অ্যাকুরেট ক্রসেস তেমন কিছু হয়নি। ডিফেন্সিভলি কিন্তু সে ভালোই খেলেছে। আমরা যদি দেখি একটা ট্যাকল, তারপর হচ্ছে ক্লিয়ারেন্স করেছে একটা, রিকভারি করেছে 4টা, ড্রিবল পাস করেছে 2বার। ড্রিবলিংয়ে কিন্তু সে দুর্দান্ত ছিল। গ্রাউন্ড ডুয়েল কিন্তু 56% জিতেছে। সো এটা তার ফিজিক্যালি যেহেতু সে দুর্বল, সে এখানে খুব বেশি ভালো কিছু করতে পারেনি। 4বার ফাউলের শিকার হয়েছে। আমি ওয়েস্টদিকে খুব বেশি দোষ দিব না, মোটামুটি সে ভালোই খেলেছে, বিকজ বিশেষ সেরা প্লেয়ারদের বিপক্ষে সে খেলছে, এমবাপের বিপক্ষে খেলছে। সো কিছু বলার নেই এখানে। ব্রেমার আমার মনে হয় সে ডিফেন্সিভলি আরও ভালো কিছু করতে পারতো। পেসের দিক দিয়ে সে কিন্তু প্রথম গোলে এমবাপের কাছে অনেকটা হেরে গিয়েছিল। ৯০ মিনিট খেলেছে, গোল করতে পেরেছে, এটা ব্রাজিলের জন্য একটা ভালো সংবাদ। সম্ভবত সে বিশ্বকাপে নিজের জায়গাটাও করে নিল আর কি। অ্যাকুরেট পাসিংয়ের দিক দিয়ে 93% এবং শর্ট অ্যাকুরেসি 50%। ডিফেন্সিভ কন্ট্রিবিউশন ছিল 3টা, 64 টাচ করেছে এবং ডিফেন্সিভ কন্ট্রিবিউশন 3টার মধ্যে সে ক্লিয়ারেন্স ছিল একটা, ব্লকস বা ট্যাকলস কিছুই তার ছিল না। ওভারঅল বাকিদের চেয়ে ভালো হয়েছিল। লিও পেরেরা তার ডেবিউটা খুব বেশি ভালো হয়নি। অ্যাকুরেট পাসিং 94% ছিল, শর্ট অ্যাকুরেসি 100% ছিল। সে কিন্তু ভালো বল ডিস্ট্রিবিউশন করতে পারে, এটা ক্লিয়ারলি বোঝা গেছে। বাট তার ডিফেন্সিভ ওয়ার্কের দিক দিয়ে তেমন কিছু আসলে কিছুই করতে পারেনি। ডগলাস সান্তোস খুবই প্রেশার একটা সিচুয়েশনে ম্যাচ গিয়েছে। আমার কাছে মনে হয় সেও মোটামুটি ভালো খেলেছে, তার কাছ থেকে যতটুকু এক্সপেক্ট করা যায় ততটুকুই। ব্রাজিলের কিন্তু এই সাইড ব্যাকগুলোতে যথেষ্ট সমস্যা আছে, আমরা সবাই জানি। অ্যাকুরেট প্রসেস একদমই নেই, লং বল একদম নেই, এগুলো আমরা জানি। সে ডিফেন্সিভলি খুব ভালো হলেও অ্যাটাকিংলি খুবই ভালো না। ডিফেন্সিভ দিক দিয়ে কিন্তু সে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। 3টা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, 2টা ট্যাকল ছিল, একটা ক্লিয়ারেন্স ছিল, রিকভারি 3টা করেছে, ডবল পাস 2বার করেছে। সো ক্লিয়ারলি বোঝা গেছে তার অ্যাটাকিং দিক দিয়ে কিন্তু ব্রাজিল খুব বেশি হেল্প পাবে না যদি ডগলাস সান্তোসকে খেলায়, সেটা আমরা ক্লিয়ারলি জানি।
ব্রাজিলের যে মিডফিল্ড আছে সেখানে কাসেমিরো আজকের আমার কাছে মনে হয় ব্রাজিলের ম্যান অফ দ্য ম্যাচ ছিল কাসেমিরো, দুর্দান্ত। সে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এক্সেলেন্ট ফর্মে আছে, সম্ভবত তার ফুটবল কেরিয়ারের এক সিজন সর্বোচ্চ গোলের কিন্তু সে রেকর্ড করে ফেলেছে। 84টা মিনিট সে খেলেছে, যেখানে 85% পাসিং অ্যাকুরেসি ছিল। শর্ট অ্যাকুরেসি খুব ভালো ছিল না, সেটা আমরা দেখতেই পেয়েছি। তবে সে কিন্তু একজন মিডফিল্ডার, তার কাছ থেকে আমরা হয়তো গোল করা এক্সপেক্ট করিও না। ড্রিবল একটা 100% ভালো। তারপরে আমরা যদি দেখি অ্যাকুরেট লং বল কিন্তু 80% খুব ভালোই ছিল। তাছাড়া ডিফেন্সিভ কন্ট্রিবিউশনের দিক দিয়ে ব্রাজিলকে কিন্তু কমপক্ষে সে 3টা গোল থেকে বাঁচিয়েছে। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কাসেমিরো না থাকলে ব্রাজিল আরও 3 গোল বেশি হজম করতো। ট্যাকেল করেছে 2টা, তারপর ইন্টারসেপশন ছিল 2টা, 8টা রিকভারি। চিন্তা করে দেখুন 8টা বলে একটা প্লেয়ার রিকভার করছে। ড্রিবল পাস করেছে একবার, গ্রাউন্ড ডুয়েল জিতেছে অলমোস্ট 80%। ব্রাজিলের একমাত্র মিডফিল্ডার যে ডিফেন্সিভলি সুপ্রিম পারফরমেন্স করেছে। আজকের কাসেমিরোর প্রতি সামান্যতম আসলে আমাদের কারো আক্ষেপ থাকা উচিত না, দুর্দান্ত খেলেছে সে। ব্রাজিলের ম্যান অফ দ্য ম্যাচ নিঃসন্দেহে। আন্দ্রে সান্তোস, তার কাছে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, সে আসলে ভালো একটা ম্যাচ খেলেনি, এটা ক্লিয়ারলি বোঝা গেছে। অ্যাকুরেট পাসিং মোটামুটি ভালোই ছিল, আমি তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশনটাই দেখার চেষ্টা করবো। ট্যাকল ছিল 2টা, ক্লিয়ারেন্স রিকভারি ছিল 4টা, ডুয়েল পাস হয়েছে একবার। গ্রাউন্ড ডুয়েলের ক্ষেত্রে মাত্র 60% জিততে পেরেছে, এখানেও কিন্তু সে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তার ফিজিক্যাল দিক দিয়ে কিন্তু সে অনেক দুর্বল। গ্যাব্রিয়েল মার্তিনেলি, আমি জানি না গ্যাব্রিয়েল মার্তিনেলিকে জাতীয় দলের হয়ে আমি কখন এত বাজে খেলতে দেখতে পেয়েছি। মার্তিনেলি মোটামুটি জাতীয় দলের হয়ে সবসময় ভালোই খেলে। অ্যাকুরেট পাসিং ছিল তার 100%, কিন্তু তার পুরো ম্যাচে যদি আমরা টাচ দেখি মাত্র 20টা, সে কিন্তু খেলেছে 62 মিনিট। এটা অবাক করা একটা ঘটনা, 62 মিনিট খেলে মাত্র 20টা টাচ, অনেকটা ডিফেন্ডারদের মতো ঘটনা। সো আরও বেশি আমরা এক্সপেক্ট করতে পারি তার পাসিংয়ের দিক দিয়ে। ডিফেন্সিভ কন্ট্রিবিউশন একদমই নেই, ডুয়েলের দিক দিয়ে কিছুই করতে পারেনি। অ্যাটাকের দিক দিয়ে দেখুন সব 0-0-0, আমি মার্তিনেলির এত বাজে পারফরমেন্স দেখতে পাইনি কখনো। তারপর আমরা যদি চলে আসি ম্যাথিয়াস কুনহা, মোটামুটি তার যে কাজটা ওয়ার্কলোড ম্যানেজ করা, অনেক বেশি ফাস্ট অ্যাটাকিং করা, সেটা সে খুব ভালো করতে পেরেছে। চান্স 2টা ক্রিয়েট করেছে, শর্ট অফ টার্গেট একটা ছিল, কিন্তু সে কিন্তু একজন স্ট্রাইকার, এটা মনে রাখতে হবে, সে কিন্তু গোল করতে পারে না। সো তার এই দিকগুলোই আমাদের আসলে দৃষ্টি দিতে হবে। ওভারঅল একটাই কথা বলবো, তাকে গোল স্কোরিং প্লেয়ার হিসেবে আমাদের চিন্তা না করাই উচিত। যতটুকু সে কন্ট্রিবিউশন করতে পারে সেখানেই সে ভালো। ট্যাকেল করতে পেরেছে 3টা, 5টা রিকভারি করেছে, দুর্দান্ত দুর্দান্ত। ম্যাথিয়াস কুনহা তার রোলে পারফেক্ট খেলেছে, যদিও সে কিন্তু একজন প্রপার নাম্বার 9, কিন্তু এটা মনে রাখতে হবে, যদিও তারপরে সে ভালো খেলেছে। ভিনিসিয়াস জুনিয়র, দেখুন এখানে রেটিং দেখে আসলে খুব বেশি ভুল হওয়ার কথা না। আপনি যারা ম্যাচ দেখেছেন আপনারা জানেন কতটা বিরক্তি করেছিল সে, কতগুলো বল সে গোল কিক করেছে, এটা বলার মতো নয়। আমরা যদি দেখি তার অ্যাকুরেট পাসিং মাত্র 73%। চিন্তা করে দেখুন ভিনিসিয়াস জুনিয়র, তার 30টার মধ্যে 22টা পাস হয়েছে, 8টা মিস পাস। শর্টস অফ টার্গেট ছিল, শর্ট অ্যাকুরেসি একদম 0। বিগ চান্স একটা মিস করেছে আমরা দেখতেই পেয়েছি। টাচ ছিল 50টা, অপোজিশন বক্সে ছিল 6টা। আর এইটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের মানে সবচেয়ে বাজে একটা ঘটনা। সে কিন্তু বিশ্বের সেরা ড্রিবলারদের একজন, সম্ভবত বিশ্বের সবচেয়ে সেরা ড্রিবলার, কিন্তু মাত্র 33% ড্রিবলিং সাকসেসফুল হয়েছে। এটা অবাক করা ঘটনা। এটা ভিনিসিয়াস যদি আমরা রিয়াল মাদ্রিদের স্টেট দেখতাম, এটা কমপক্ষে 70%-এর উপরে থাকতো। কি বলবো, ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলের হয়ে আর হয়তো কখনোই পারফর্ম করবে না। 2টা মাত্র তার অ্যাকুরেট ড্রিবলিং ছিল, অ্যাকুরেট ক্রস একটাও না, 0%। একটা ট্যাকল, একটা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন ছিল, 4টা বল রিকভার করেছে, একটা ড্রিবল পাস করেছে। দিস ইজ দ্য সিচুয়েশন। গ্রাউন্ড ডুয়েলে গেছে, তার কাছ থেকে এক্সপেক্ট করি না। সো এই হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ারদের সিচুয়েশন। বাকি যারা খেলেছেন তাদের আমি যদি দেখার চেষ্টা করি, লুইস এনরিকে, সে কিন্তু ভালো ম্যাচ খেলেছে, যতগুলো সুযোগ পেয়েছে সে কিন্তু ভালো ম্যাচ করেছে। স্পিডের দিক দিয়ে ব্রাজিলকে খুব বেশি হেল্প করে। সম্ভবত সুপার সাব হিসেবে তাকে হয়তো বিশ্বকাপে এখন কারো আঞ্চলিক তিনি আবার চিন্তা ভাবনা করতে পারেন। গ্রাউন্ড ডুয়েল সে 100% জিততে পেরেছে, ফিজিক্যালি খুবই স্ট্রং। বাট গোল স্কোরিংয়ের দিক দিয়ে তার কিন্তু দুর্বলতা আছে, শর্টের দিক দিয়ে দুর্বলতা আছে, বাট বাকি দিক দিয়ে কিন্তু সে দুর্দান্ত। জোয়া পেদ্রো মাঠে খেলেছে, আমার কাছে মনে হয় সম্ভবত ব্রাজিলের সবচেয়ে বাজে প্লেয়ারদের একজন ছিল। এত মিস পাস করেছে এই প্লেয়ারটি। অ্যাকুরেট পাস মাত্র 50%, 0 ড্রিবলিং, ডিসপোজেসড হয়েছে 2বার বল লুজ করেছে। ডিফেন্সিভ কন্ট্রিবিউশন কয়েকটা ছিল, রিকভারি কয়েকটা করতে পেরেছে, বাকি কিছুই তেমন কিছু করতে পারেনি। সে কিন্তু নাম্বার 9, সে 9 নম্বরে জার্সি পরেছে। আমি বিশ্বকাপ ইতিহাসে কখনোই দেখিনি, 2014 সাল থেকে দেখে আসছি, যে প্লেয়ারটা ব্রাজিলের নাম্বার 9 জার্সি পরে সে বিশ্বকাপের আগে ভালো খেলে, এই জন্য তাকে সেই নাম্বার 9 জার্সি দেওয়া হয়। সেখানে রিচার্লিসনও কিন্তু ভালো খেলেই সেই জার্সি পেয়েছিল, গ্যাব্রিয়েল জেসুসও ভালো খেলে জার্সি পেয়েছিল, তারা কিন্তু টপ স্কোরার ছিল। কিন্তু তারপরে তাদের ক্যারিয়ারে হয়তো বিশ্বকাপে ততটা ভালো পারফর্ম করতে পারেনি, কিংবা তারপরে তারা হারিয়ে গিয়েছে। কিন্তু এখানে তো বিশ্বকাপের আগেই বাজে অবস্থা। বাকি যারা খেলছে, ইভানোস, দানিলো কিংবা ইগোর থিয়াগো, কেউ তেমন কিছু করতে পারেনি। সো আর কিছু বলার নেই। গ্যাব্রিয়েল সারা খেলেছিল কয়েক মিনিট, খুব বেশি ইমপ্রেসিভ কিছু না। এই হচ্ছে সিচুয়েশন। সো এখানে ক্রোয়েশিয়া ম্যাচের আগে আরেকটা দুঃসংবাদ আপনাকে দিতেই হয়। রাফিনা কিন্তু ইনজুর্ড হয়ে গিয়েছে, তার রাইট থেকে কিন্তু আগামীকাল একটা পরীক্ষা করা হবে। মোস্ট প্রবাবলি সে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলছে না। সো ব্রাজিলের জন্য আরও বাজে সিচুয়েশন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।